প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি কুইক রিভিশন সিরিজের 4 নাম্বার পার্টের ভিডিও নিয়ে। এই 4 নাম্বার পার্টের ভিডিওতে ভৌত বিজ্ঞানের যে টপিকটাকে আমি নির্বাচন করেছি তার নাম হচ্ছে আয়নীয় এবং সমযোজী বন্ধন। এই আয়নীয় এবং সমযোজী বন্ধন থেকে মাধ্যমিক 2026-এ তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই টপিকটাকে তুমি কিভাবে একদম রপ্ত করে নিতে পারবে, তাই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। এই 30 মিনিটের একটি ক্লাস তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্ন কিন্তু সলভ করে দেওয়ার ক্ষমতা কিন্তু প্রোভাইড করবে এই মাত্র 30 মিনিটের একটি ক্লাস। যাই প্রশ্ন আসুক 2026-এর মাধ্যমিক পরীক্ষায় এই চ্যাপ্টারটি থেকে তুমি কিন্তু প্রশ্নের উত্তর দিয়েই কিন্তু বাড়ি ফিরবে, কথা দিলাম। তো সেই জন্য তোমাকে কি করতে হবে না, সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে। তো তার জন্য তোমাদেরকে কি কাজ করতে হবে না, একটা পেন, খাতা এবং বইটা তোমাদেরকে কিন্তু বের করে নিতে হবে। এরপরে চলে আসছি আমরা যে এই আয়নীয় এবং সমযোজী বন্ধন যে চ্যাপ্টারটা রয়েছে তার থিওরিটিক্যাল পার্টটা নিয়ে। তো তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে আয়নীয় এবং সমযোজী বন্ধন, এই যে বন্ধন যে ওয়ার্ডটা আছে, এই বন্ধন ওয়ার্ডটাকে সবার প্রথমে তোমাদেরকে ইন্ট্রোডিউস করায় যে বন্ধন কথাটার অর্থটা কি। তুমি বলো, আমি একটা হাত দিয়ে কোনো কিছুকে কি মানে কারোর সাথে কি বন্ধন তৈরি করতে পারবো? যখন আমি দুটো হাত পাবো বা দুইয়ের বেশি হাত পাবো তখনই কিন্তু আমরা একে অপরের সঙ্গে কিন্তু বন্ধন তৈরি করতে পারবো। তেমনই একটা পরমাণু কিন্তু কোনোভাবেই বন্ধন তৈরি করতে পারে না। তুমি দেখো, আমার দুটো হাত দিয়ে আমি করতে পারবো বন্ধন, এই যে জুড়ে রাখতে পারবো, অথবা আমার একটা হাত প্লাস অন্য কারোর এক বা একের বেশি হাত দিয়ে কিন্তু আমি সেই বন্ধনটা কিন্তু গঠন করতে পারবো। তো এখান থেকে আমরা কি বলতে পারি না, এক বা একাধিক মৌলের অণু বা পরমাণু পরস্পরের সঙ্গে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত হয় তাকে আমরা বলবো কিন্তু রাসায়নিক বন্ধন। তাকে আমরা কি বলবো? রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনকে টোটাল কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। কটি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে ভাগ করা যায়। তো মেনলি আবারও এর ভাগ রয়েছে, বাট তোমাদের সিলেবাসে এর কিন্তু দুটি ভাগের কথাই কিন্তু মেনলি বলা আছে। তো আমরা যেহেতু রিভিশন সিরিজের কথা বলছি, তো সুতরাং আমরা যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে রয়েছে আয়নীয় ও আর একটা হচ্ছে সমযোজী। আমি এখান থেকে কিন্তু এদের কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু আলোচনা করব এবং পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো, এই যে আয়নীয় যে যৌগগুলোর কথা বলা হচ্ছে এগুলো কারা গঠন করবে এবং সমযোজী যৌগই বা কারা গঠন করবে, একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দেব এবং তারপরে এদের ডিটেলসে আমি যাব। তুমি ভাবো, তোমার কাছে এক্সট্রা বই আছে, একই লেখকের দুটো বই তোমার কাছে প্রেজেন্ট আছে। একটা তুমি কারো কাছ থেকে জোগাড় করেছিলে এবং একটা তোমার বাবা কিনে নিয়ে এসেছেন। তো সেক্ষেত্রে তোমার পার্শ্ববর্তী একজন বন্ধু যার কাছে কিন্তু একটাও বই কিন্তু প্রেজেন্ট নেই, তো তুমি সেক্ষেত্রে কি করলে না, তুমি একজন দানি ব্যক্তি ধরে নিলাম, তো তুমি কি করলে না, তোমার ওই দুটো বইয়ের মধ্যে একটা বই, যেহেতু তোমার কাছে দুটো বইয়ের প্রয়োজন নেই, মানে তোমার কাছে প্রয়োজন নেই, বাট অপর একজন বন্ধু, তুমি ধরলাম এ এবং অপরজন আমি ধরলাম গিয়ে বি এর কাছে একটাও বই প্রেজেন্ট ছিল না, তুমি তাকে এই বইটা ডোনেট করলে এবং ডোনেট করার পরবর্তী মুহূর্তে তুমি একটা কথা বলো, তোমার একজন বন্ধুত্ব ছিল, বাট তোমাদের মধ্যে দেওয়া নেওয়ার পরবর্তী মুহূর্তে তোমাদের বন্ধুত্বটা বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। তোমার প্রতি ওই বন্ধুরা কৃতজ্ঞতা সেটা বোধ করবে, অর্থাৎ তোমাদের মধ্যে কিন্তু যে বন্ডিংটা সেটা কিন্তু বেড়ে যাবে। এবং এক্ষেত্রে একটা জিনিস ঘটলো, দেখো, একজন কি করলো না, ইলেকট্রন দিল, অপরজন ইলেকট্রন গ্রহণ করলো। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে দান করছে তার মাথায় কিন্তু পজিটিভ চার্জ এবং যে গ্রহণ করছে তার মাথায় কিন্তু নেগেটিভ চার্জ। এর অর্থ কি, মানে আমি দান করেছি তার জন্য আমি পজিটিভ, আমি ঋণ করেছি মানে আমি ইলেকট্রন গ্রহণ করেছি তার জন্য কিন্তু ঋণাত্মক চার্জ। অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো, যেহেতু একটা
একটা বই তুমি ওকে ডোনেট, তো যেহেতু এ একটা ইলেকট্রন ডোনেট করেছে, তো যে ডোনেট করবে তার মাথায় হয়ে যাবে কিন্তু পজিটিভ চার্জ। কি হয়ে যাবে? তার মাথায় হয়ে যাবে কিন্তু পজিটিভ চার্জ। ও ডোনেট করেছে বলে ওর মাথায় পজিটিভ, ও একটু ধনী ব্যক্তি। এবং যে ব্যক্তি ওই একটা ইলেকট্রন, এখানে ইলেকট্রনের কথা এলো কোথা থেকে না, দেখো পরমাণু বা অণুর মধ্যে সবসময় কথাবার্তা হবে ইলেকট্রন নিয়ে। তোমরা পর্যায় সারণী চ্যাপ্টারে পড়েছো ইলেকট্রন বিন্যাস, সেখান থেকে। তো এখানে ইলেকট্রন যে গ্রহণ করবে তার মাথায় হয়ে যাবে নেগেটিভ চার্জ, এবং এর মাথায় পজিটিভ এবং এর মাথায় নেগেটিভ হওয়ার দরুন এরা দুজনে কি হলো না বিপরীত চার্জযুক্ত কণা। এই বিপরীত চার্জযুক্ত দুইটা কণা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে, যার নাম হচ্ছে কি এবি। যার নাম কি বললাম আমি? এবি। এই এবিটা হয়ে গেল কিন্তু আয়নীয় যৌগ। কি হয়ে গেল? আয়নীয় যৌগ। এই আয়নীয় যৌগ কারা কারা গঠন করে, এদের রাসায়নিক বৈশিষ্ট্যই বা কি হয়, এগুলো নিয়ে কিন্তু একটু পরে আমি ডিটেলস আলোচনা করব। তার পূর্বে এই সমযোজী যৌগ কোনগুলো? সমযোজী যৌগ হচ্ছে, ধরো আমি কথা দ্বারাই বলছি, তুমি আর তোমার বন্ধু একই মেসে থাকো, দুজনেই মধ্যবিত্ত পরিবার থেকে বিলংস করো, অর্থাৎ তোমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা নেই। যেমন এর কাছে দুটো বই ছিল, একটা দিল, অর্থাৎ একজন খুব ধনী ব্যক্তি এবং একজন খুবই দরিদ্র ব্যক্তি। যার কাছে ছিল না, দরিদ্র ব্যক্তি, সে বই কিনতে পারেনি, তার বন্ধু তাকে হেল্প করেছে, ধরে নিলাম আমি। কেমন? এরপরে ভাবো যে আমি এবং আমার বন্ধু বা তুমি এবং তোমার বন্ধু একই মেসে থাকো এবং দুজনই মধ্যবিত্ত পরিবার থেকে বিলংস করো। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে টোটালি একটা বই কেনার মতন টাকা কিন্তু দুজনের কাছে নেই, আর স্যার বলে দিয়েছে দুটো টেস্ট পেপার কিনতে হবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কি ডিসিশন নিলে না, একটা টেস্ট পেপারের দাম আমরা সাপোজ ধরলাম 230 টাকা, দুজনের কাছে টোটাল দুটা বই কিনতে গেলে দেখা যাচ্ছে যে 400 টাকা খরচ পড়ছে। আমি সাপোজ ধরলাম 400 টাকা খরচ পড়ছে। এই 400 টাকা দুজনের কাছে কোনোভাবেই হচ্ছে না। দেখা গেল যে এর কাছেও আছে 250 টাকা এবং এর কাছে আছে 220 টাকা। একটা বন্ধুর কাছে আছে 250 টাকা এবং একটা বন্ধুর কাছে আছে কিন্তু 230 টাকা। কারোর কাছে আর 400 টাকা কিন্তু হচ্ছে না। তখন দুই বন্ধু মিলে কি ডিসিশন নিল না, ডিসিশন নিল এ এবং বি দুজন ডিসিশন নিল যে তুই 200 দে এবং আমি 200 দিই, তুই 200 এখানে রাখ এবং আমি 200 এখানে রাখি, দুজন মিলে হয়ে গেল 400 টাকা। এরপরে যে বই দুটো আমরা কিনবো দুজনে সমভাবে কিন্তু ব্যবহার করব। দুজনে কি করব? সমভাবে কিন্তু ব্যবহার করব, কারণ একই মেসেই থাকি। যখন তোর যে বইটা দরকার সেই বইটা তুই নিবি, পরবর্তী বইটা আমি নেব। এভাবে অল্টারনেটিভ ভাবে দুজনে কিন্তু ব্যবহার করব এবং দুজনেরই কিন্তু চাহিদা পূর্ণ হবে। এই যে ঘটনাটা, মানে দুজনই দিচ্ছে, সম পরিমাণে দিচ্ছে এবং সমভাবে ব্যবহার করছে, এটা হয়ে গেল কিন্তু সমযোজী যৌগ। এদিকে অপর দিকে কি না, একজন দেবে এবং অপরজন কিন্তু গ্রহণ করবে, এটা হয়ে গেল কিন্তু তড়িৎযোজী যৌগ। এরপরে বিষয়টা হচ্ছে এই যে সমযোজী যৌগ, এই সমযোজী যৌগের ক্ষেত্রে তোমাকে জানতে হবে কয়েকটা বিষয়, যে বিষয়গুলো নিয়ে থেকেই কিন্তু প্রশ্নগুলো বারে বারে আসে। সবার প্রথমে জানতে হবে যে এই সমযোজী যৌগের ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্ম কি হয় না। সমযোজী যৌগগুলো দেখো, এদের মধ্যে একটা স্থির তড়িতাকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে কিন্তু যুক্ত হয়। কেন? একজনের মাথায় পজিটিভ চার্জ এবং অপরজনের মাথায় নেগেটিভ চার্জ থাকে। তো পরস্পরের সঙ্গে যদি একটা তড়িৎ ঋণাত্মক বা তড়িৎ ধনাত্মক মৌল, একজন তড়িৎ ধনাত্মক এবং একজন তড়িৎ ঋণাত্মক মৌল পরস্পরের সঙ্গে স্থির তড়িতাকর্ষণ বল দ্বারা যদি যুক্ত হয়, সেই যে যৌগটা গঠন করবে সেই যৌগটা কি হবে? কঠিন যৌগ হবে। কি যৌগ হবে? সবার প্রথমে ভৌত ধর্মে আমরা লিখব না, পদার্থটি কি হবে? পদার্থটি কঠিন হবে, কঠিন। তোমরা নাম শুনলে বুঝতে পারবে। আমরা যদি NaCl এর কথা বলি, কার কথা বলি? NaCl। NaCl মানে প্রত্যেকের নাম শুনেছো, এর নাম হচ্ছে খাদ্য লবণ, অর্থাৎ আমরা যে খাবারের সঙ্গে যে লবণটা খাই সেই লবণটাকে আমরা NaCl বলতে পারি। এখানে মনে রাখবে Na হয় Na+ এবং Cl হয় মাইনাস। Na+ এবং Cl কিন্তু মিলিত হয়ে NaCl গঠন করে এবং যেটি কিন্তু হয় একটি তড়িৎযোজী যৌগ, এবং যেটা তোমরা নর্মালি যদি সচরাচর দেখতে পাও দেখবে সেটা কিন্তু
কঠিন বস্তু রূপে কিন্তু বিলংস করে। তো এক্ষেত্রে যদি আমি এটা একটু বিশ্লেষণ করে বোঝাই, Na প্লাস এবং Cl মাইনাসের কথা, Na মানে সোডিয়ামে তোমরা প্রত্যেকে জানো এদের কিন্তু অ্যাটমিক নাম্বার হয় 11 এবং এটাকে যদি একটু ভেঙে লিখি 2,8,1 হয়। আর যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন হয় কিন্তু 17, তাহলে হয় কি 2,8,8 2,8,7 2,8,7 এটা কিন্তু হয় ক্লোরিন। তো দেখো সবসময় মনে রাখবে কোনো একজন মৌল, কোনো একটা পরমাণু, অণু বা মৌল যাই বলো না কেন, তার যে গল্পটা হয় সেটা কি না, সেটা হচ্ছে সে তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। পার্শ্ববর্তী যে আদর্শ গ্যাসগুলো আছে বা নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তাদের মতন ইলেকট্রন বিন্যাস কিন্তু লাভ করতে চায়। কারণটা কি? কারণটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সেই নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু কি করে না, সচরাচর রিয়েকশনে পার্টিসিপেট করে না। আর রিয়েকশনে পার্টিসিপেট না করার অর্থ কি? সে নিজে নিজে স্টেবল। একজন ব্যক্তি যদি দেখবে তোমার ফ্যামিলিতে বলে যে ওই ব্যক্তিকে দেখো সেটেল হয়ে গেছে, ওই ব্যক্তিটাকে দেখ সেটেল হয়ে গেছে, ঘরে বসে বসে এই করছে সেই করছে সেই করছে, তাহলে তোমার মেন্টালিটি কি আসবে? তোমারও আসবে যে আমি ওর মতন হব। সবাই দেখো কাউকে একজন আইডল মেনে তুমি কিন্তু জীবনের পথে এগিয়ে চলো যে আমাকেও কিন্তু ওর মতন হতে হবে। সেরকমই এই পর্যায় সারণীতে বেশ মৌলগুলো কি করে না, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করার চেষ্টা করে। আর নিষ্ক্রিয় গ্যাসগুলোর যে শেষ কক্ষ সেখানে কিন্তু অষ্টক পূর্তি হয় বা দ্বৈত পূর্তি হয়। অষ্টক পূর্তি কি দ্বৈত পূর্তি কি এক্ষুনি বলবো। তো এই ব্যক্তি অষ্টক পূর্তি করার জন্য এ একটা ইলেকট্রন বর্জন করবে এবং এর অষ্টক পূর্তি করার জন্য এ কিন্তু গ্রহণ করবে। আর একটু পূর্বেই বলেছি যে গ্রহণ করে তার মাথায় নেগেটিভ চার্জ এবং যে বর্জন করে তার মাথায় হয় পজিটিভ চার্জ। তাহলে Na একটা ইলেকট্রন বর্জন করে Na প্লাসে রূপান্তরিত হবে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে রূপান্তরিত হবে এবং দুজন মিলে একটা কঠিন যে মৌল বা যৌগ গঠন করবে। এটা গেল এদের ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি যদি আমি বলি, এদের সেকেন্ড প্রপার্টি হচ্ছে একটা জিনিস মনে রাখবে, এরা কিন্তু কঠিন অবস্থাতে কোনোভাবেই কিন্তু তড়িৎ পরিবহন করে না। খাতায় প্রত্যেকে কিন্তু নোট করবে আমি যে কথাগুলো বলছি না, আয়নীয় যে যৌগগুলো আছে এরা কিন্তু কঠিন অবস্থাতে কোনোভাবেই কিন্তু কি করে না, কঠিন অবস্থাতে কোনোভাবেই তড়িৎ পরিবহন করে না। এখানে বিষয়টা হচ্ছে তড়িৎ পরিবহন করতে গেলে একটা জিনিস মনে রাখবে, তড়িৎ পরিবহন করতে গেলে ওই ব্যক্তির কাছে মুক্ত ইলেকট্রন থাকতে হবে। কি থাকতে হবে? মুক্ত ইলেকট্রন থাকতে হবে। কিন্তু এরা দুজন